আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বগুলি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বগুলিতে আমরা দেখতে পাই মহেন্দ্র আশালতার বিবাহ হইয়াছে। অবশ্য বিনোদিনীর সঙ্গে মহেন্দ্রের বিবাহের কথা চলিতেছিল, কিন্তু মহেন্দ্রের সঙ্গে বিনোদিনীর বিবাহ হয় নাই। এইদিকে বিনোদিনী হঠাৎই মহেন্দ্রের মা রাজলক্ষ্মীর সঙ্গে তাহাদের বাড়িতে আসে, যার কারণে এই বিনোদিনী এবং আশালতার ভালো বন্ধুত্ব হয়। তারা একটা নামও পাতায়, সেই নাম হলো চোখের বালি। কিন্তু সমস্যা হলো একটাই, মহেন্দ্র ও বিনোদিনী উভয়ের মনের মধ্যে কোন একটা প্রভাব ঘটেছে, তা স্পষ্ট, যার কারণে মহেন্দ্র তার স্ত্রী আশালতার প্রতি মন দিতে পারিতেছে না। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। সেদিন নতুন ফাল্গুনে প্রথম বসন্তের হাওয়া দিতেই আশা অনেক দিন পরে সন্ধ্যার আরম্ভে ছাদে মাদুর পাতিয়া বসিয়াছে। একখানি মাসিক কাগজ লইয়া খণ্ডস পত্রিকায় একটা গল্প খুব মনোযোগ দিয়া সে অল্প আলোকে পড়িতেছিল। গল্পের নায়ক তখন প্রায় কয়েক বছর পরে পুজোর ছুটিতে বাড়ি আসিবার সময় ডাকাতের হাতে পড়িয়াছে, যাহার কারণে আশার হৃদয় উদ্বেগে কাঁপিতেছিল। এদিকে হতভাগিনী নায়িকা ঠিক সেই সময়ই বিপদের স্বপ্ন দেখিয়া কাঁদিয়া জাগিয়া উঠিয়াছে। আশালতা তখন চোখের জলকে আর আটকাইয়া রাখিতে পারিল না। আশা বাংলা গল্পের অত্যন্ত উদার সমালোচক ছিল। যাহা পড়িত তাহাই মনে হইত চমৎকার। বিনোদিনীকে ডাকিয়া সে বলিত, ও ভাই চোখের বালি, মাথা খাও, এ গল্পটা পড়িয়া দেখো, এমন সুন্দর, পড়িলে কাঁদিয়া বাঁচি না। কিন্তু বিনোদিনী ভালো মন্দ বিচার করিয়া আশার উৎসাহে বড় একটা আঘাত করিত। আজিকার এই গল্পটা আশা মহেন্দ্রকে পড়াইবে বলিয়া স্থির করিয়া যখন সজল চোখে কাগজখানা বন্ধ করিল, এমন সময় মহেন্দ্র আসিয়া উপস্থিত হইল। মহেন্দ্রের মুখ দেখিয়াই আশা উৎকণ্ঠিত হইয়া উঠিল, কিন্তু মহেন্দ্র জোর করিয়া প্রফুল্লতা আনিবার চেষ্টা করিয়া কহিল, একলা ছাদের ওপর কোন ভাগ্যবানের ভাবনায় আছো? আশা তখন নায়ক নায়িকার কথা একেবারে ভুলিয়া গিয়া কহিল, হ্যাঁ গো, তোমার কি শরীর আজকে ভালো নাই? মহেন্দ্র তখন বলিল, শরীর তো বেশ আছে। আশা কহিল, তবে তুমি মনে মনে কি একটা ভাবিতেছ, আমাকে খুলিয়া বলো। মহেন্দ্র আশার বাটা হইতে একটা পান তুলিয়া লইয়া মুখে দিয়া কহিল, আমি ভাবিতেছিলাম, তোমার মাসিমা বেচারা কতদিন তোমাকে দেখেন নাই, একবার হঠাৎই যদি তুমি তাহার কাছে গিয়া পড়িতে পারো, তবে তিনি কত খুশিই হন। আশা তখন কোনো উত্তর না করিয়া মহেন্দ্রের মুখের দিকে চাহিয়া রহিল। হঠাৎই এ কথা আবার নতুন করিয়া কেন মহেন্দ্রের মনে উদয় হইল, তাহা সে বুঝিতে পারিল না। আশাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া মহেন্দ্র তখন বলিল, তোমার যাইতে ইচ্ছা করে না? আশার পক্ষে এ কথার উত্তর দেওয়া অত্যন্ত কঠিন, কেননা মাসিমাকে দেখিবার জন্য যাইতে ইচ্ছাও তাহার করে বটে, আবার মহেন্দ্রকে ছাড়িয়া যাইতে ইচ্ছাও তাহার করে না। কাজেই আশা তখন কহিল, কালে যে ছুটি পাইলে তুমি যখন যাইতে পারিবে, আমিও সঙ্গে যাইব। ছুটি পাইলেও যাইবার জো নাই, পরীক্ষার জন্য প্রস্তুত হইতে হইবে যে। তবে থাক, এখন নাই বা গেলাম। থাক কেন, যাইতে চাহিয়াছিলে যাও না। না, আমার যাইবার ইচ্ছা নাই। ইচ্ছা নাই? এই তো সেই দিন এত ইচ্ছে ছিল, হঠাৎ ইচ্ছা চলিয়া গেল কোথায়? আশালতা এই কথাই চুপ করিয়া চোখ নিচু করিয়া বসিয়া রহিল। বিনোদিনীর সঙ্গে সন্ধি করিবার জন্য বাঁধাহীন অবসর চাহিয়া মহেন্দ্রের মন ভিতরে ভিতরে অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছিল। বিনোদিনীর সঙ্গে সন্ধি করিবার জন্য বাঁধাহীন অবসর চাহিয়া মহেন্দ্রের মন ভিতরে ভিতরে অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছিল, যাহার কারণে আশাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তাহার একটা অকারণ রাগের সঞ্চার হইল।
মহেন্দ্র কহিল, আমার ওপর মনে মনে তোমার কি কোনো সন্দেহ জন্মিয়াছে? হ্যাঁ, তাই আমাকে চোখে চোখে পাহারা দিয়া রাখিতে চাও? আশার স্বাভাবিক নম্রতা ধৈর্য মহেন্দ্রের কাছে হঠাৎ অত্যন্ত অসহ্য হইয়া উঠিল। মনে মনে কহিল, মাসির কাছে যাইতে ইচ্ছা আছে যখন বলো যে আমি যাইবই, আমাকে যেমন করিয়া হোক পাঠাইয়া দাও। তা নয় কখনো হ্যাঁ কখনো না, কখনো চুপচাপ, এ আবার কি ধরনের? মহেন্দ্রের হঠাৎই এমন ব্যবহারে আশা তখন ভীত হইয়া উঠিল। সে হাজার ভাবিয়াও কোনো উত্তর পাইল না। মহেন্দ্র কেনই বা এত হঠাৎই আদর করে, আবার কেনই বা হঠাৎই এত নিষ্ঠুর হইয়া ওঠে, তাহা সে কিছুই বুঝিতে পারে না। মহেন্দ্রকে আশা মনে মনে সন্দেহ করিয়া চোখে চোখে পাহারা দিতে চাই, ইহা কি কঠিন উপহাস, না নির্দয় সন্দেহ? শপথ করিয়া কি ইহার প্রতিবাদ আবশ্যক, না হাস্য করিয়া ইহা উড়াইয়া দিবারই কথা? আশাকে তেমনি হতবুদ্ধি হইয়া বসিয়া থাকিতে দেখিয়া মহেন্দ্র দ্রুত বেগে সেখান হইতে উঠিয়া চলিয়া গেল। তখন কোথায় রহিল মাসিক পত্রের সে গল্পের নায়ক, কোথায় বা রহিল গল্পের নায়িকা? ততক্ষণে সূর্যাস্তের আভা অন্ধকারে মিশিয়া গিয়াছে। বসন্তের বাতাস গিয়া শীতের হাওয়া দিতে লাগিল। তখন আশা সেই মাদুরের উপর লুণ্ঠিত হইয়া পড়িয়া রহিল। অনেক রাত্রে আশা শয়ন ঘরে গিয়া দেখিল মহেন্দ্র তাহাকে না ডাকিয়াই শুইয়া পড়িয়াছে। তখন আশার মনে হইল স্নেহময়ী মাসির প্রতি তাহার উদাসীনতা কল্পনা করিয়াই মহেন্দ্র তাহাকে ঘৃণা করিতেছে। বিছানার মধ্যে ঢুকিয়াই আশা মহেন্দ্রের দুই পা চড়াইয়া ধরিয়া পায়ের উপর মুখ রাখিয়া পড়িয়া রহিল। মহেন্দ্র তখন করুণায় বিচলিত হইয়া তাহাকে টানিয়া লইবার চেষ্টা করিল, কিন্তু আশা কিছুতেই উঠিল না। আশা তখন কহিল, আমি যদি কোনো দোষ করিয়া থাকি আমাকে মাপ করো। তোমার তো কোনো দোষ নাই শুনি, আমি নিতান্তই পাষণ্ড, তাই তোমাকে আঘাত দিয়াছি। আশালতা তখন মহেন্দ্রের দুই পাখানি ধরিয়া কাঁদিয়া উঠিল। মহেন্দ্র তখন উঠিয়া বসিয়া তাহাকে দুই বাহুতে তুলিয়া লইয়া আপনার পাশে শোয়াইল। আশা কান্না থামিয়া কহিল, মাসিকে কি দেখতে আমার ইচ্ছা করে না, কিন্তু তোমাকে ফেলিয়া আমার চাইতে মনও যে সরে না, তাই আমার চাইতে ইচ্ছা নাই, তুমি রাগ করিও না। মহেন্দ্র তখন কহিল, এ কি রাগ করিবার কথা শুনি? আমাকে ছাড়িয়া যাইতে পারো না, সে লইয়া আমি রাগ করিব? তোমাকে কোথাও যাইতে হইবে না। আশা তখন কহিল, না, আমি কাশী যাইব। মহেন্দ্র তখন বলিল, কেন? তোমাকে মনে মনে সন্দেহ করিয়া যাইতেছি না, এ কথা যখন একবার তোমার মুখ দিয়া বাহির হইয়াছে, তখন আমাকে কিছুদিনের জন্য যাইতেই হইবে। আমি পাপ করিলাম, তাহার প্রায়শ্চিত্ত তোমাকে করিতে হইবে। তাহা আমি জানি না, কিন্তু পাপ আমার কোনখানে হইয়াছে, নহিলে এমন সকল অসম্ভব কথা উঠিতেই পারে না। সেসব কথা আমি স্বপ্ন ভাবিতে পারিতাম না, সেসব কথা কেন শুনিতে হইতেছে? শুনি, তাহার কারণ আমি যে কি মন্দ লোক তাহা তোমার স্বপ্নেরও অগোচর। আশা তখন ব্যস্ত হইয়া বলিল, আবার আবার ও কথা বলিও না, কিন্তু এবার আমি কাশী যাইবই। মহেন্দ্র হাসিয়া কহিল, আচ্ছা আচ্ছা, যাও তবে, কিন্তু তোমার চোখের আড়ালে যদি নষ্ট হইয়া যায়, তাহা হইলে কি হইবে? যাও, তোমার আর অত ভয় দেখাইতে হইবে না, আমি কিনা ভাবিয়া অস্থির হইতেছি। মহেন্দ্র তখন বলিল, কিন্তু ভাবা তো উচিত, তোমার এমন স্বামীটিকে যদি অসাবধানে বিগড়াইয়া দাও, তবে এরপরে কাহাকে দোষ দিবে? তোমাকে দোষ দিব না গো, সেজন্য তুমি ভাবিও না। তাহলে তখন কি নিজের দোষ স্বীকার করিবে তুমি? হ্যাঁ গো হ্যাঁ, 100 বার। আচ্ছা, তবে বেশ,
তাহা হইলে কাল একবার তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে গিয়া কথাবার্তা ঠিক করিয়াই আসিব। যাকে অনেক রাত হইয়াছে। এই বলিয়াই মহেন্দ্র পাশ ফিরিয়া শুইল। কিছুক্ষণ পরে হঠাৎ পুনর্বার এ পাশে ফিরিয়া কহিল, চলি, কাজ নাই, তুমি নাইবা গেলে? আশা তখন কাতর হইয়া কহিল, আবার বারণ করিতেছ কেন? এবার একবার না গেলে তোমার সেই ভৎসনাটা আমার গায়ে লাগিয়া থাকিবে যে। লক্ষ্মীটি, আমাকে 2-4 দিনের জন্য পাঠাইয়া দাও। মহেন্দ্র তখন কহিল, আচ্ছা। এই বলিয়া আবার পাশ ফিরিয়া শুইল। কাশী যাইবার আগের দিন আশা বিনোদিনীর গলা চড়াইয়া ধরিয়া কহিল, ভাই চোখের বালি, আমার গা ছুঁইয়া একটা কথা দাও। বিনোদিনী আশার গলা টেপিয়া ধরিয়া কহিল, কি ভাই, তোমার অনুরোধ আমি রাখিব না? বলো দেখি কি কথা। আশা তখন বলিল, কে জানে ভাই, তুমি কেমন একরকম হইয়া গিয়াছ, কোনো মতেই যেন আমার স্বামীর কাছে বাহির হইতে চাও না। বিনোদিনী তখন বলিল, কেন যে চাই না সে কি তুই জানিস নে ভাই? সেদিন বিহারী বাবুকে মহেন্দ্রবাবু যে কথা বলিলেন, সে কি তুই নিজের কানে শুনিসনি? এ সকল কথা যখন উঠিল তখন কি আর বাহির হওয়া উচিত? তুমি বলো না ভাই চোখের বালি। ঠিক কি উচিত আর কি উচিত নহে আশা তাহা ভালোই বুঝিত। তবুও সে বলিল, কথা অমন কত উঠিয়া থাকে, সেসব কথা যদি না সইতে পারিস তবে আর ভালোবাসা কিসের ভাই? ও কথা ভুলিতে হইবে। বিনোদিনী তখন বলিল, আচ্ছা, তাই ভুলিব ভাই। আচ্ছা, এবার শোন ভাই, আমি কিন্তু কাল কাশী যাইব। আমার স্বামীর যাহাতে কোনো অসুবিধে না হয় তোমাকে সেইটা বিশেষ করিয়া দেখিতে হইবে। এখনকার মতো পালাইয়া বেড়াইলে চলবে না মোটে। বিনোদিনী তখন চুপ করিয়া রহিল। আশা তখন বিনোদিনীর হাতখানা চাপিয়া ধরিয়া বলিল, মাথা খা ভাই বালি, এ কথাখানা আমাকে দিতেই হইবেছে। বিনোদিনী তখন কহিল, আচ্ছা বেশ। এখানে শেষ করলাম আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।